দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের সাথে টানাপোড়েনে বছর জুড়েই আশা নিরাশার দোলাচলে দুলেছে স্বপ্নের পদ্মা সেতু। সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাকে দায়িত্ব থেকে সরানো, কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা, বিবৃতি পাল্টা বিবৃতি, দফায় দফায় বৈঠক করেও এখন পর্যন্ত বিশ্বব্যাংকে সন্তুষ্ট করতে পারেনি সরকার। তাই দাতাদের অর্থায়নে নাকি বিকল্প অর্থায়নে অথবা কবে নাগাদ পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করা যাবে তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। ফজলুল্লাহ মাহমুদের রিপোর্ট। পদ্মা সেতুর এই ছবি কতবার যে খবরের শিরোনাম হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা প্রায় অসম্ভব। নানা জটিলতা পেরিয়ে 2012 সালেই এই সেতু বাস্তব রূপ নিতে শুরু করবে এমনই প্রতিশ্রুতি ছিল, কিন্তু বিশ্বব্যাংকের স্থগিত করা অর্থায়ন ফিরিয়ে আনার নিশ্চয়তা না মেলায় বছরটা শুরু হয় বিকল্প উৎস খোঁজার চেষ্টা দিয়ে। মালয়েশিয়া সহ কয়েকটি দেশ আগ্রহ দেখায়, তবে তাও আলোচনার টেবিলেই থেকে গেছে। দুর্নীতির অভিযোগ করার পরেও বাংলাদেশ সন্তোষজনক পদক্ষেপ নেয়নি এই অজুহাতে বছরের মধ্যভাগে 29 জুন পদ্মা সেতুতে অর্থায়নের সিদ্ধান্ত বাতিল করে বিশ্বব্যাংক। সরকারের পক্ষ থেকে তখন নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ সংগ্রহের নামে চাঁদাবাজির ঘটনার মধ্যে প্রাণ হারায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এগুলো সব চাঁদাবাজ, এগুলো পিটানো উচিত। বিশাল অঙ্কের এই প্রকল্পের জন্য দাতাদের অর্থায়নই ভালো বিকল্প। এই বিবেচনায় বিশ্বব্যাংককে ফিরিয়ে আনার সরকারি প্রচেষ্টা জোরালো হয়। মন্ত্রিত্ব ছাড়েন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। ছড়িয়ে দেয়া হয় সেতু সচিব ও প্রকল্প পরিচালককে। এই পদক্ষেপে সহযোগী দাতা সংস্থা এডিবি ও জাইকার ঋণ চুক্তির মেয়াদ বৃদ্ধি হয়। আর বিশ্বব্যাংককে ফিরিয়ে আনার জন্য তখন ছুটিতে পাঠানো হয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমানকে। অবশেষে সেপ্টেম্বরে অর্থায়ন নিয়ে ফিরে আসার ঘোষণা দেয় বিশ্বব্যাংক। তবে দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্ত সহ কঠোর শর্ত দেয়া হয়। অক্টোবরে বিশ্বব্যাংকের গঠিত বিশেষজ্ঞ প্যানেল পদ্মা সেতু দুর্নীতি নিয়ে দুদকের তদন্ত কাজের অগ্রগতি জানতে প্রথম দফা ঢাকা সফর করে। গতি আসে দুদকের তদন্তে। জিজ্ঞাসাবাদ করা হয় সাবেক মন্ত্রী, উপদেষ্টা, কর্মকর্তাদের। যদিও বিশ্বব্যাংকের সাথে তদন্তের তথ্য বিনিময় এবং ষড়যন্ত্রের চেষ্টাকে অপরাধ হিসেবে মানতে আপত্তি জানিয়েছিল দুদক সহ বিভিন্ন মহল। এতে পদ্মা সেতুতে দাতাদের অর্থায়নের অনিশ্চয়তা শুধুই দীর্ঘায়িত হয়েছে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। অন্য যে কোনো অপরাধের মতো অপরাধ সংগঠিত করা যেরকম অপরাধের ষড়যন্ত্র করাটা এরকম দুর্নীতির ক্ষেত্রে একই কথাটা প্রযোজ্য। এই কথাটা কিন্তু সরকার এবং দুদক শুরু থেকে মানা উচিত ছিল, সেটা করেননি, যার ফলে ওই যে অস্বীকৃতি মানসিকতার কিন্তু একটা বহিঃপ্রকাশ ঘটেছে এখানে। ডিসেম্বরের শুরুতে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের দ্বিতীয় দফায় ঢাকা সফরকালে দুদকের জিজ্ঞাসাবাদেও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন সাবেক দুই মন্ত্রী। যদি কোনো দুর্নীতির ষড়যন্ত্র হয়ে থাকে তার সাথে সৈয়দ আবুল হোসেনের কোনো সম্পৃক্ততা নাই। আমি কোনো দুর্নীতি, কোনো অন্যায়, কোনো অনৈতিক কিচ্ছু করি নাই। এর একদিন পরেই বছরাধিককালের তদন্ত শেষে এই দুই সাবেক মন্ত্রীসহ মোট 9 জনের নাম উল্লেখ করে দুদকের অনুসন্ধান কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। কিন্তু পরের দিন বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের সাথে দিনভর বৈঠক করেও কাদের বিরুদ্ধে মামলা করা হবে সে বিষয়ে কোনো সমঝোতায় আসতে ব্যর্থ হয় দুদক। তাই সমঝোতা ছাড়া বিশেষজ্ঞ প্যানেল ঢাকা ছেড়ে যাওয়ায় নতুন করে অনিশ্চয়তা জন্ম নেয়। বিশেষজ্ঞ প্যানেল ফিরে যাবার 12 দিন পরে সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও আবুল হাসান চৌধুরীকে বাদ দিয়ে 7 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক। এত কিছুর পরেও অর্থমন্ত্রীর দাবি পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি, জানুয়ারি নাগাদ ফলাফল আসতে পারে বলেও আশাবাদী তিনি। এর আগে পদ্মা সেতু প্রকল্পের চূড়ান্ত পরিণতি জানতে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষার কথা বলেছেন যোগাযোগ মন্ত্রী। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক শেষ পর্যন্ত অর্থায়ন করবে কিনা এখন তা নির্ভর করছে বিশেষজ্ঞ প্যানেলের মতামতের উপর। তাই পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বছরের শুরুতে যে অনিশ্চয়তা ছিল, বছরের শেষ প্রান্তে এসেও সেই অনিশ্চয়তা কাটেনি।